আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীদেরকে ইতিহাস বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন পারভিন, সহকারী অধ্যাপক হিসেবে ইতিহাস বিভাগে কর্মরত আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো সমগ্র বিশ্ব একটি সংকটকালীন সময় পার করছে। এই এমন পরিস্থিতিতে ঢাকা কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ স্যারের নির্দেশনায় ঢাকা কলেজের সকল স্তরের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস ব্যবস্থা চালু হয়েছে। এরই অংশ হিসেবে মানবিক শাখার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। অনলাইনে ক্লাস শুরু হওয়ার কারণে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে সরাসরি পরিচয় হওয়ার কোনো সুযোগ আমার হয়নি। আশা করি খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে, আমরাও ফিরে যাব শ্রেণী কার্যক্রমে। সেই সময় তোমাদের সাথেও পরিচিত হয়ে নেব। তাহলে চলো এবার আমরা ক্লাস শুরু করি। আমি আজকে আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব। সাম্য, মৈত্রী, স্বাধীনতা এই স্লোগানকে সামনে রেখে 1789 সালে ফ্রান্সে সংঘটিত হয়েছিল ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লব সংগঠনের পেছনে মূল উপসর্গ ছিল দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা এবং শ্রেণী বৈষম্য। ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের যে জরাজীর্ণ গতিহীন সমাজ ব্যবস্থা ছিল তার পতন ঘটে, এক নতুন যুগের সৃষ্টি হয়েছিল। এই বিপ্লবের ফলে ফ্রান্সের বুর্বো রাজতন্ত্রের পতন ঘটে এবং সেখানে প্রতিষ্ঠিত হয় প্রজাতন্ত্র। আমরা যদি ফরাসি বিপ্লবের প্রভাব একটু লক্ষ্য করি, ফরাসি বিপ্লবের প্রভাব শুধু ফ্রান্সেই নয়, সমগ্র ইউরোপে, শুধু ইউরোপে নয়, বলা যায় প্রায় সমগ্র বিশ্বে এক বিরাট আলোড়ন সৃষ্টি করেছিল। ফরাসি বিপ্লবের যে রাজনৈতিক, অর্থনৈতিক, ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থা ছিল সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। চলো তার আগে জেনে নিই বিপ্লব বলতে কি বোঝায়। যদি সহজভাবে বলা যায় তাহলে বিপ্লব হলো এমন একটা সমাজ ব্যবস্থা, গতিহীন, জরাজীর্ণ, পুরনোতন্ত্র, এরকম একটা সমাজ ব্যবস্থার মধ্য থেকেই একটা শক্তির উত্থান, যেই শক্তির আঘাতে পুরাতন যে জরাজীর্ণতা, গতিহীনতা এর পতন ঘটে, একটি নতুন সামাজিক কাঠামো তৈরি হয়। এই যে নতুন সামাজিক কাঠামো, অতি দ্রুত এই যে মৌলিক পরিবর্তন সমাজের, সেটাকেই আমরা বিপ্লব বলতে পারি। এবার তাহলে চলো দেখে নিই ফরাসি বিপ্লব সংগঠনের আগে ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল। মধ্যযুগে ইউরোপে সামন্ততন্ত্রের ফলে, মানে সামন্ততন্ত্রের প্রভাবে ইউরোপীয় সমাজে শ্রেণীভেদ প্রথা উদ্ভব হয়। ফ্রান্সেও এর প্রভাব দেখা যায়। 1800 শতকের দিকে ফ্রান্সের জনগণকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল। সেগুলো কি? প্রথম শ্রেণীতে ছিল যাজক সম্প্রদায়, দ্বিতীয় শ্রেণীতে ছিল অভিজাত সম্প্রদায় এবং তৃতীয় শ্রেণীতে ছিল বাকি, মানে সমাজের বাকি সম্প্রদায় বা জনগণগুলো। এবার আমরা আসি যে যাজক সম্প্রদায়ে কারা ছিল। 18 শতকের দিকে ফ্রান্সের মোট জনসংখ্যা ছিল 2,50,00,000। এই মোট জনসংখ্যার মাত্র 1/2 ছিল এই যাজক শ্রেণীর অন্তর্ভুক্ত। যদি আমরা সংখ্যার হিসাবে দেখি তাহলে যাজক শ্রেণীর সংখ্যা ছিল 1,30,000 প্রায়। এই যে যাজক শ্রেণী, এরা জন্মগতভাবে কিন্তু কেউ যাজক হয়ে জন্মায় না।
যাজক একটা পেশা, কিন্তু ফ্রান্সের আইন এই পেশাটাকেই আলাদা একটা শ্রেণী হিসেবে মর্যাদা দিয়েছিল এবং ভোটদানের ক্ষমতা সহ রাষ্ট্রের অন্যান্য সুযোগ সুবিধাগুলো এই সম্প্রদায়ের লোকজন ভোগ করত। যাজক সম্প্রদায়ের মধ্যেও আবার দুইটা স্তর ছিল। প্রথম স্তরে ছিল উচ্চ যাজক, যাদেরকে বলা হতো বিশপ, এবং দ্বিতীয় স্তরে ছিল নিম্ন যাজক। এই যে বিশপ, এই বিশপদের সংখ্যা খুবই অল্প ছিল। ফরাসি বিপ্লবের প্রাক্কালে জানা যায় যে এই বিশপদের সংখ্যা ছিল মাত্র 139 জন। এরাই গির্জা থেকে যে আয় হতো তার সিংহভাগ এরা ভোগ করত। এমনকি রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলোও কিন্তু বিশপরা ভোগ করত। নিম্ন শ্রেণীর যে বাকি প্রায় 1,29,000 আর 1,30,000-এর কাছাকাছি, মানে 139 জন ছাড়া বাকি যে যাজকরা ছিল তারা কিন্তু রাষ্ট্রীয় এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো। তাহলে কি দেখা যায় যে যাজকদের একটা অংশ রাষ্ট্রীয় সুবিধা পেত, আরেকটা বড় অংশ কিন্তু এসব সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল। ফলে এই নিম্ন শ্রেণীর যে যাজকরা ছিল তারা এই বিশপদেরকে ঘৃণার চোখে দেখত। এবারে আসি যে ফ্রান্সের সমাজের দ্বিতীয় শ্রেণী যারা ছিল, অর্থাৎ অভিজাত সম্প্রদায়। ফ্রান্সের মোট জনসংখ্যার 3 ভাগ ছিল এই অভিজাত সম্প্রদায়। আমরা যদি সংখ্যার দিক থেকে হিসাব করি তাহলে প্রায় 3,50,000 লোক ছিল এই অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত। অভিজাতরা বংশানুক্রমিকভাবে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করত। অভিজাতদের একটা সাধারণ বৈশিষ্ট্য ছিল যে তারা অবাধ রক্ত সঞ্চালনের বিপক্ষে ছিল। তারা মনে করত রক্তের বিশুদ্ধতা যদি রক্ষা করা না যায় তাহলে বংশগত যে কৌলিন্য সেটা ক্ষতিগ্রস্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে সভ্যতা। ফলে এই রক্তের বিশুদ্ধতা ধরে রাখার জন্য এই অভিজাত সম্প্রদায়ের লোকজন নিজ সম্প্রদায়ের বাইরে কারো সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করত না। এই অভিজাত শ্রেণী কাজ করাকে নিন্দনীয় মনে করত, অর্থাৎ কায়িক শ্রম অথবা মস্তিষ্কের শ্রম দ্বারা জীবিকা অর্জনকে তারা নিন্দার চোখে দেখত। অভিজাতদের নিয়ম ছিল তারা ভোগ বিলাস, আরাম আয়েশে, আলস্যে সময় পার করবে। এই অভিজাত শ্রেণী রাষ্ট্রের সকল সুযোগ সুবিধার উপর তারা নিজেদের দাবি প্রতিষ্ঠিত করতে চাইত। তারা মনে করত যেহেতু এই অভিজাতদের পূর্বপুরুষরা মধ্যযুগে ফ্রান্স বিজয় করেছিল, সেহেতু রাষ্ট্রের সকল সুযোগ সুবিধার উপর তাদের অধিকার রয়েছে। এবার আমরা যদি দেখি যে তৃতীয় শ্রেণীতে কারা ছিল, আমরা দেখব যে তৃতীয় শ্রেণীতে ছিল এই অভিজাত এবং যাজক ছাড়া বাকি সমস্ত জনগণ এই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। এখানে ধনী বর্জুয়া থেকে শুরু করে কৃষক, কামার, কুমার, বণিক, ব্যবসায়ী, দিনমজুর, এমনকি ভবঘুরে যারা, তারাও এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। এই অভিজাতদের মধ্যে বিভিন্ন স্তর ছিল এবং তাদের মধ্যে কিন্তু ব্যবধানও অনেক বেশি ছিল। ফলে এই নিজেদের স্তরের ভিতরেও এই অর্থাৎ তৃতীয় শ্রেণীর যে স্তরগুলো ছিল সেই স্তরগুলোর মধ্যে যেমন ব্যবধান ছিল তেমনি কিন্তু আবার বিরোধও ছিল। কিন্তু যখন 1789 সালে ফরাসি বিপ্লব শুরু হয় তখন এই শ্রেণীর লোকজন নিজেদের বিরোধ এবং বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছিল। এই অভিজাত শ্রেণীর মুখপাত্র ছিল হচ্ছে বুর্জোয়ারা। বুর্জোয়া বলতে সাধারণত বোঝানো হয় ধনতান্ত্রিক বা পুঁজিবাদী শ্রেণী। ফরাসি বিপ্লবের সব বুর্জোয়াই কিন্তু ধনী ছিল না। সে সময় বার্গ,
বা শহরের উপকণ্ঠে বসবাস করে যারা ব্যবসা বাণিজ্য শিল্প কারিগরি দ্বারা জীবিকা নির্বাহ করত তাদেরকে বলা হতো বার্গনেস। এই বার্গনেস থেকেই কিন্তু এই বুর্জোয়া শব্দটির উৎপত্তি হয়েছিল। এই যে বুর্জোয়া শ্রেণী, সেই বুর্জোয়া শ্রেণীর শিক্ষিত ছিল, তাদের আর্থিক সচ্ছলতা ছিল, কিন্তু তারপরেও তাদের বংশগত কৌলীন্য না থাকার কারণে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা অর্থাৎ রাষ্ট্রীয় যে মর্যাদা সেটা কিন্তু তাদের ছিল না। ফলে আমরা যদি দেখি ফরাসি সমাজের সবচেয়ে অসন্তুষ্ট শ্রেণী ছিল এই বুর্জোয়া শ্রেণী। বুর্জোয়া শ্রেণী ছাড়াও এই তৃতীয় শ্রেণীর একটা বিরাট অংশ ছিল কৃষক এবং শ্রমজীবী মানুষেরা। সেই কৃষকদের মধ্যেও আবার বিভিন্ন স্তর ছিল। কেউ কেউ ছিল স্বাধীন কৃষক, যারা নিজেদের জমি নিজেরাই চাষ করত। আবার কেউ বা ছিল বর্গা চাষি, সামন্ত প্রভুর জমি বর্গা নিয়ে তারা ফসল উৎপাদন করত। আবার অনেকেই ছিল প্রান্তিক চাষি, যাদের আসলে নিজেদের কোনো জমি ছিল না। এই যে বর্গা চাষিরা সামন্ত প্রভুদের জমি চাষ করে যেই পরিমাণ ফসল তারা উৎপাদন করত তার ৮০% চলে যেত চার্জ এবং সামন্ত প্রভু এবং রাজস্ব হিসেবে রাজার কাছে। উৎপাদিত ফসলের ১০/১ তারা চার্জকে দিত। সামন্ত প্রভুরা কি পরিমাণ ফসল নিবে সেটার কোনো ধরা বাঁধা নিয়ম ছিল না। ফলে এর মাধ্যমে কৃষকদেরকে আরো বেশি নির্যাতিত করা হতো। কৃষকদের উপরে এগুলো ছাড়াও আরো অনেক ধরনের কর তাদের উপর আরোপ করা হয়েছিল, যেমন সম্পদ কর, সম্পত্তি কর, তারপর আয় কর, লবণ কর, তারপর হচ্ছে দলিল কর, এমনকি জন্ম মৃত্যু এগুলোর সার্টিফিকেট নেওয়ার জন্য তাদের উপর কর আরোপ করা ছিল। এর মধ্যে কৃষকরা সবচেয়ে বেশি বোঝা মনে করত লবণ করকে। লবণ কর ছিল এমন যে ৬০ বছরের ঊর্ধ্বে প্রত্যেক ব্যক্তিকে একটা নির্দিষ্ট পরিমাণ লবণ সরকারের কাছ থেকে ক্রয় করতে হতো। কিন্তু এই লবণের যে ক্রয় মূল্য ছিল অর্থাৎ লবণের যে বাজার মূল্য ছিল তার চাইতে ১০ গুণ বেশি মূল্যে সরকারের কাছ থেকে কৃষকদেরকে মানে সমস্ত তৃতীয় শ্রেণীর সমস্ত ব্যক্তিকে এই লবণটা ক্রয় করতে হতো। এছাড়াও এস.টি. হাজন একটা বর্ণনায় বলেছেন যে কৃষকরা ছিল সবচেয়ে নিগৃহীত। অভিজাত শ্রেণী, যাজক শ্রেণী, এমনকি বুর্জোয়ারাও এই কৃষক এবং শ্রমজীবী শ্রেণীকে নিরক্ষর তারপর বর্বর মনে করত। বলা যায় যে সমাজের সবচেয়ে উপেক্ষিত নিগৃহীত শ্রেণী ছিল এই কৃষক এবং এই শ্রমজীবী শ্রেণী। অভিজাতরা মনে করত যে শুধুমাত্র উচ্চ শ্রেণীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য এই কৃষক এবং শ্রমজীবী শ্রেণীর জন্ম হয়েছিল। তাদের উপর অত্যাচারের মাত্রা এমন ছিল যে সামন্ত প্রভুর পালিত পশু পাখি যেন নির্বিঘ্নে জমির ফসল খেতে পারে সেজন্য কৃষকেরা তাদের জমির চারপাশে বেড়া দিতে পারত না। এমনকি এই প্রভুরা, সামন্ত প্রভুরা, তারা যখন শিকারে বের হতো তখন এই দল বেঁধে কৃষকের জমির উপর ঘোড়া ছুটিয়ে যেত। ফলে ফসলের অনেক ক্ষতি হতো। তারপরেও কৃষকরা এর কোনো প্রতিবাদ করতে পারবে না। এইভাবেই কৃষকরা ফ্রান্সের সমাজে কৃষক, শ্রমিক এবং তৃতীয় শ্রেণীরা অত্যাচারে নির্যাতনের শিকার হয়েছিল। ফলে তাদের মধ্যে ক্ষোভ জমা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে পরবর্তীতে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল। তাহলে চলো এবার দেখে নিই ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল।
ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। ফ্রান্সের যে সরকার বুর্বো রাজা ঋণ ভারে জর্জরিত ছিল। আমরা যদি ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা দেখি তাহলে দেখব যে বুর্বো সরকারের যে রাজস্ব আয় ছিল, অর্থাৎ সারা বছরে এরা যে আয় করত সেই রাজস্ব দিয়ে কর্মচারীদের বেতন, রাজ পরিবারের ব্যয় নির্বাহ এবং যুদ্ধের জন্য ব্যয় নির্বাহ করা সম্ভব হতো না। ফলে রাজাকে বাধ্য হয়ে ঋণ গ্রহণ করতে হতো। 18 শতকে ফ্রান্সের যে অর্থনীতি সেটা ছিল কৃষি নির্ভর, কিন্তু ওই সময়ে ফ্রান্সের কৃষি নির্ভর অর্থনীতিরও ভঙ্গুর অবস্থা ছিল। ফরাসি রাজারা শিল্পের ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। যখন ইউরোপের অনেক দেশে শিল্পের বিষয়ে অগ্রসর হয়েছিল, তখন এই বুর্বো রাজারা শিল্পের অগ্রগতির ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। পাশাপাশি যেখানে ফ্রান্সের মোট জনগণ ছিল 2,50,00,000, এর 2,10,00,000 লোক জড়িত ছিল কৃষিকাজে, কিন্তু কৃষির ব্যাপারেও সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না। ফলে দেখা যায় যে এইসব ব্যবস্থাপনার কারণে ফ্রান্সের অর্থনীতি দুর্বল, মানে শোচনীয় হয়ে পড়ে। এ সময়ে বিপ্লবের ঠিক প্রাক্কালে পরপর 5 বছর ফসলের হানি হয়েছিল। এই সময় তাদের যে প্রধান ফসল আলু শস্য, সেই আলু শস্যেরও ক্ষতি হয়েছিল। ফলে উৎপাদন কমে যায় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যায়। দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলেও নিম্ন আয়ের যারা ছিল, অর্থাৎ কৃষক এবং শ্রমিক শ্রেণী, তাদের কিন্তু মজুরি বৃদ্ধি পায়নি। ফলে দেখা যায় যে নিম্ন শ্রেণীর, মানে 3য় শ্রেণীর লোকজন খাদ্যের জন্য দাঙ্গা শুরু করে, মানে রুটির জন্য ফ্রান্সের বিভিন্ন শহরে দাঙ্গা শুরু হয়েছিল। এই যে ব্যবস্থাগুলো, অর্থনীতির যে এই বিপর্যস্ত অবস্থা, এই বিপর্যস্ত অবস্থার জন্য বুর্বো রাজাদের অর্থনৈতিক যে পদক্ষেপগুলো ছিল, যে নীতিগুলো ছিল, সেগুলোকে অনেকাংশে দায়ী করা হয়। আমরা যদি বুর্বো রাজার, মানে ফ্রান্সের শাসকদের অর্থনৈতিক ব্যবস্থাগুলো দেখি বা নীতিগুলো দেখি, প্রথমেই চলো আমরা দেখি কর ব্যবস্থা। অর্থাৎ ফরাসি রাষ্ট্রের কর ব্যবস্থাটা কি ছিল। এই কর ব্যবস্থায় দেখা যায় যে সেই সময়ে ফ্রান্সে 3 ধরনের প্রত্যক্ষ কর ছিল: টেইলি, ক্যাপিটেশন এবং ভিনটিয়েমে। এছাড়াও ছিল আবগারি শুল্ক, তারপর দলিল কর, লবণ কর, আয় কর, তারপর হচ্ছে উৎপাদন কর, আরও ছিল শ্রম কর, এমনকি জন্ম মৃত্যু এগুলোর জন্য যে সার্টিফিকেট নিতে হতো তার জন্য একটা কর ছিল। এই যে কর ব্যবস্থাপনাটা, সেটা এই কর থেকে সমাজের যে প্রথম 2 শ্রেণী ছিল, অর্থাৎ যাজক এবং অভিজাতরা, তারা কিন্তু এই কর প্রদান থেকে অব্যাহতি লাভ করেছিল। তাহলে সমস্ত করের বোঝা গিয়ে পড়েছিল এই 3য় শ্রেণীর হাতে। আবার অন্যদিক যদি আমরা দেখি যে ফ্রান্সের যে জাতীয় সম্পদ, সেই সম্পদের 40 ভাগ ছিল এই যাজক এবং অভিজাত শ্রেণীর হাতে। কিন্তু রাষ্ট্রের এই সম্পদের কোনো রাজস্ব, কোনো ট্যাক্স তারা রাষ্ট্রকে প্রদান করত না। 1561 সালে কৈশলের যে সন্ধি, সেই সন্ধির শর্ত মোতাবেক যাজকরা স্বেচ্ছা কর দিত। এই স্বেচ্ছা করটা ছিল অনেকটা কর না দেওয়ার শামিল। আবার অন্যদিকে অভিজাতদের যদি দেখি, অভিজাতরাও নানা অজুহাতে এই কর প্রদান থেকে অব্যাহতি পেত। ফলে রাষ্ট্রীয় সমস্ত কর পড়ত 3য় শ্রেণীর হাতে। এই যে কর ব্যবস্থাপনার দুর্বলতা, এই দুর্বলতাই ফরাসি বা ফ্রান্সের অর্থনীতিকে
বিপর্যস্ত করেছিল। অর্থাৎ যাদের কর দেওয়ার ক্ষমতা ছিল তারা কর প্রদান থেকে অব্যাহতি পেত, আর কৃষক এবং শ্রমজীবী শ্রেণী যাদের আসলে কর দেওয়ার ক্ষমতা ছিল না তাদের উপর সমস্ত করের বোঝা চাপানো হয়েছিল। এ তো গেল কর ব্যবস্থা। এছাড়াও রাজ পরিবারের যে অমিতব্যয়িতা ছিল সেটাও ফরাসি অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলেছিল। রাজারা মানে রাজ পরিবারের লোকেরা তারা বিলাস বসনে অনেক অর্থ ব্যয় করত। এছাড়াও আমরা দেখতে পাই যে রাজ পরিবারের এই যে ব্যয়ের অর্থ ব্যয়ের যে অমিতব্যয়িতা এর বিবরণ আমরা পাই গুডউইনের একটা বিবরণ থেকে। গুডউইন বলেছেন যে সেই সময়ে ভার্সাই রাজপ্রাসাদে প্রায় 18,000 লোক নিয়োজিত ছিল। 18,000 কর্মচারী ভার্সাই রাজপ্রাসাদে নিয়োজিত ছিল। এর মধ্যে 16,000 কর্মচারী ছিল শুধুমাত্র রাজপ্রাসাদে নিয়োজিত। তিনি আরো বলেন যে সুরসলুইয়ের যে রানী ছিল মারিয়া আতুয়াতি তার ব্যক্তিগত যে চাকরের সংখ্যা ছিল সেটাও ছিল প্রায় 500 জন। রানী মারিয়া নিত্য নতুন ভোজসভার আয়োজন করতেন এবং সেই ভোজসভায় তিনি নিত্য নতুন পোশাক পরিধান করতেন এবং এগুলোর আয়োজনের জন্য অর্থ তিনি পানির মতো খরচ করতেন। এই গেল রাজ পরিবারের অমিতব্যয়িতা। এছাড়াও ছিল ইন্টেন্ডেন্ট নামক এরা ছিল রাজার কর্মচারী। এই ইন্টেন্ডেন্ট ছিল ওই পদের নাম। তো ইন্টেন্ডেন্ট যারা ছিল ওই লোকেরা সমস্ত রাজ্য থেকে রাজস্ব আদায় করত এবং সেটা রাজকোষাগারে জমা দিত। তো এরা ইন্টেন্ডেন্টরা আসলে দুর্নীতি পরায়ণ ছিল এবং অমিতব্যয়ী ছিল। জানা যায় যে পরিমাণ রাজস্ব তারা সারা দেশ থেকে আয় করত তার বেশিরভাগটাই রাজকোষে জমা করত না। ফলে এই তৃতীয় শ্রেণীর লোকজন যারা অনেক পরিশ্রম করে ট্যাক্সটা সরকারকে দিত সেটা কিন্তু সরকারি বা রাষ্ট্রীয় কাজে পুরো ট্যাক্সটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো না। ফলে সরকারকে যুদ্ধ পরিচালনার জন্য প্রায়ই ঋণ গ্রহণ করতে হতো। আমরা দেখি যে ইংল্যান্ডের বিরুদ্ধে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের জন্য ফ্রান্স সরকার 100 কোটি লিভরা ঋণ গ্রহণ করেছিল। এই অবস্থার সাথে আরো যোগ হয়েছিল মুদ্রাস্ফীতি। 18 শতকে জানা যায় যে দক্ষিণ আমেরিকা থেকে 57,000 মেট্রিক টন রূপা আমদানি হয় এবং 1900 টন স্বর্ণ আমদানি হয়। সমগ্র ইউরোপে এটা আমদানি হয়েছিল, যার বেশিরভাগটাই প্রবেশ করেছিল ফ্রান্সে। ফলে ফ্রান্সে মুদ্রাস্ফীতি দেখা দেয়, খাদ্যদ্রব্যের দাম ঊর্ধ্বমুখী হয়, এদিকে শ্রমিকদের মজুরি কমে যায়। এই অবস্থায় তারা খাদ্যদ্রব্যের কেনার ক্ষমতা শ্রমিক এবং কৃষকরা হারিয়ে ফেলে। ফলে তারা রুটির জন্য বিভিন্ন শহরে দাঙ্গা শুরু হয়ে যায়। ফ্রান্সের এই যে বিপর্যস্ত অর্থনীতি, এর পেছনে ফ্রান্সের এক শ্রেণীর অর্থনীতিবিদদেরও বড় ভূমিকা ছিল, যারা মার্কেন্টাইল মতবাদে বিশ্বাসী ছিল। মার্কেন্টাইলবাদ হচ্ছে সংরক্ষণ নীতি। এই মতবাদে বিশ্বাসী অর্থনীতিবিদরা মনে করত যে পৃথিবীতে সম্পদ হচ্ছে সীমিত। ফলে কৃষকরা যে ফসল উৎপাদন করছে সেই উৎবৃত্ত ফসল যদি দেশের বাইরে রপ্তানি করা হয়, অর্থাৎ বাণিজ্য যদি অবাধ হয়, তাহলে দেশে খাদ্যের অভাব দেখা দিবে। সেজন্য তারা অবাধ বাণিজ্যের বিপক্ষে ছিল। এর ফলে দেখা যেত যে আসলে অর্থনীতিকে এটা গভীরভাবে প্রভাবিত করছে। এই মতবাদের বিরুদ্ধে আরেকটা গোষ্ঠী ছিল ফিজিওক্রেট। এই ফিজিওক্রেট মতবাদে বিশ্বাসী অর্থনীতিরা বোঝানোর চেষ্টা করে যে আসলে বিশ্বে সম্পদ সীমিত না,
যত উৎপাদন বাড়বে, যত পণ্য বেশি উৎপাদন করবে, তত তারা বাইরে পণ্যটা রপ্তানি করতে পারবে এবং মুনাফা অর্জন করতে পারবে। ফলে অর্থনীতি বেগবান হবে এবং মানুষের হাতে অর্থ আসবে। এভাবে অর্থনীতি চলমান থাকবে। কিন্তু তখনকার সময় শুধু ফ্রান্স নয়, গোটা ইউরোপেই এই মার্কেন্টাইলবাদ বা এই সংরক্ষণবাদ নীতিটাই বেশি প্রভাব ফেলেছিল। এই যখন অবস্থা, তখন ষোড়শ লুই এই অর্থনৈতিক এই সংকটকে কোনোভাবেই কাটিয়ে উঠতে পারেনি। ফলে তার যে ঋণের সুদ, খাদ্যে রুটির জন্য দাঙ্গা, এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, এই সমস্যাগুলো থেকে সমাধান খোঁজার লক্ষ্যে তিনি 1789 সালের 5ই জুন জাতীয় স্টেটস জেনারেল বা জাতীয় সভা আহ্বান করেন। এই জাতীয় সভা প্রায় 200 বছর পর আহ্বান করা হয়েছিল। ফলে এই জাতীয় সভা আহ্বানের মাধ্যমে বুর্বো সরকারের যে দুর্বলতা, সেটা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছিল। আর এই সুযোগে বুর্জোয়ারা তৃতীয় শ্রেণীর মাধ্যমে বিপ্লব শুরু করেছিল। এবারে চলো আমরা একটু দেখে নেই যে বিপ্লব পূর্ব সময়ে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। আমরা যদি ফ্রান্সের রাজনৈতিক দিক দেখি, শুধু ফ্রান্স না, গোটা ইউরোপে তখন রাজনৈতিক একটা বৈশিষ্ট্যই ছিল হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্র। সে সময় ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্রের প্রবর্তন করে চতুর্দশ লুই। ফ্রান্সের রাজারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করত। ফলে চতুর্দশ লুই নিজে মনে করতেন যে যেহেতু কোনো জাতীয় সভা আহ্বান করা হতো না, সেহেতু জনগণের কাছেও জবাবদিহিতার কোনো প্রশ্নই ওঠে না। ষোড়শ লুই নিজে সারা বছরে যেই পরিমাণ রাজস্ব আয় হতো, সেটাকে তিনি নিজের ব্যক্তিগত সম্পদ বলে মনে করতেন। এমনকি তিনি নিজের ইচ্ছে মতো সেই অর্থগুলো ব্যয় করতেন। ফ্রান্সের রাজারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করত। তারা মনে করত তাদের জন্মই হয়েছে, অর্থাৎ ঈশ্বর তাদেরকে প্রেরণ করেছেন জনগণকে শাসন করার জন্য। ফলে জনগণের কাছে যে জবাবদিহিতা, সেটা কিন্তু রাজাদের ছিল না। তারা মনে করত তারা জবাবদিহি করবে জনগণের কাছে নয়, ঈশ্বরের কাছে, যেহেতু তারা ঈশ্বরের প্রতিনিধি। চতুর্দশ লুই নিজেই বলতেন, আই এম ল, আই এম দ্য স্টেট, অর্থাৎ তিনি আইন এবং তিনি রাষ্ট্র। এই ধারা পরবর্তী সময়েও অব্যাহতি ছিল। এবারে আমরা দেখে নিচ্ছি যে এটা ছাড়াও ফ্রান্সের যে বুর্বো রাজারা রাজনীতিতে চতুর্দশ লুইয়ের পরবর্তী সময়ে বুর্বো যে শাসক এসছে, তারা কিন্তু পঞ্চদশ লুই, ষোড়শ লুই, এরা কিন্তু অযোগ্য শাসক ছিল। অর্থাৎ অদক্ষ, নৈতিকতাহীন এবং ভোগ বিলাসে তারা মত্ত থাকত। অর্থাৎ শাসক হিসেবে যে গুণাবলী, সেগুলো কিন্তু পঞ্চদশ লুই এবং ষোড়শ লুইয়ে ছিল না। ফলে দেখা যায় যে এই দুর্বলতার সুযোগ নিয়ে, অর্থাৎ শাসক শ্রেণীর এই দুর্বলতার সুযোগ নিয়ে অভিজাত এবং যাজকরা তারা শাসন কার্যে হস্তক্ষেপ করছে। অভিজাতরা মনে করত যেহেতু রাজা এবং অভিজাতরা উভয়ই একই শ্রেণী, অর্থাৎ সমশ্রেণীভুক্ত, তাই রাষ্ট্রীয় কাজে হস্তক্ষেপ করার অধিকার তাদের আছে। অন্যদিকে এই অভিজাতদের বিরুদ্ধে দুর্বল শাসকেরা কোনো আইন পাশ করতে পারত না। এই অভিজাত শ্রেণী এবং যাজক শ্রেণী কিন্তু রাষ্ট্রের সুবিধাভোগী শ্রেণী ছিল, কিন্তু বিনিময়ে রাষ্ট্রকে কোনো রকম কর তারা দিত না। তো অভিজাতদের বিরুদ্ধে রাজার কোনো পদক্ষেপ না নেওয়ার কারণ হচ্ছে পার্লামেন্টগুলোতে যে বিচারকরা ছিল, তারা ছিল এই অভিজাত শ্রেণীভুক্ত। ফলে রাজা ইচ্ছে করলেও অভিজাতদের বিরুদ্ধে কোনো আইন পাশ করাতে পারত না। অন্যদিকে যাজক যারা ছিল,
তারা ছিল, গির্জাগুলো আসলে স্বশাসিত ছিল, ফলে রাজা যাজকদের উপরেও কোনো কিছু চাপিয়ে দিতে পারত না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফরাসি বুর্বু শাসকরা যারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি মনে করত, অনেক ক্ষমতাশালী ভাবত, তারা আসলে কার্যত ছিল, তাদের কার্যত আসলে ততটা ক্ষমতা ছিল না, কারণ তারা রাষ্ট্রের দুইটা শ্রেণীকেই নিয়ন্ত্রণ করতে পারত না। এই অবস্থায় আমরা যদি দেখি যে ফ্রান্সের যে বৈদেশিক নীতি যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক দলিল, সন্ধি, চুক্তি এগুলোকে আসলে তারা মান্য করতো না। নিজেদের যখন যেখানে প্রয়োজন তারা তখন সেই সন্ধি, চুক্তি, আইন এগুলো তারা ভঙ্গ করত। তৎকালীন ইউরোপের মূল লক্ষ্যই ছিল মানে দুর্বল রাষ্ট্রগুলোকে কিভাবে গ্রাস করা যায়। প্রত্যেকটা রাষ্ট্রই চাইতো দুর্বল রাষ্ট্রগুলোকে গ্রাস করে নিজের রাজ্যের সীমানাটা বৃদ্ধি করতে। তো ফ্রান্সও চাইতো সবসময় দুর্বলদের উপর আক্রমণ করে নিজের রাজ্যের সীমানাটা বৃদ্ধি করতে। এই ছিল তখনকার সময়ে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা। তাহলে আজকে আমরা দেখলাম ফরাসি বিপ্লব, বিপ্লব কি, ফরাসি বিপ্লবের পূর্বে সামাজিক অবস্থা কি ছিল, অর্থনৈতিক অবস্থা কি ছিল, রাজনৈতিক অবস্থা কি ছিল। এই সবগুলো বিষয়কে বিশ্লেষণ করলে আসলে ফরাসি বিপ্লবের যে কারণগুলো, ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার যে কারণগুলো, এই কারণগুলো স্পষ্ট হয়ে ওঠে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই নিরাপদে থাকো, ভালো থেকো, আনন্দে থেকো।